ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের আরেকটি ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা আলোচনা করছিলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের ওপর। ইতিমধ্যে ইতিপূর্বে আরও 3টি ক্লাস হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। তো গত ক্লাসে আমরা কী শিখেছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা শিখেছিলাম নাগরিকের তথ্য অধিকার আইন, বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 সম্পর্কে গত ক্লাসে আমরা বিস্তারিত শিখেছিলাম বা বিস্তারিত দেখেছিলাম। আজকে আমরা নতুন একটি টপিক শুরু করব, সেটা হচ্ছে কর্তব্য। আমাদের অধ্যায়ের শিরোনাম আমরা জানি নাগরিকের অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। অধিকার আমরা শেষ করেছি, আজকে আমরা কর্তব্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য সূচিতে যা যা আছে তা হচ্ছে প্রথমত কর্তব্যের ধারণা, তারপর কর্তব্যের প্রকারভেদ, নাগরিকের কর্তব্যসমূহ এবং সর্বশেষ আমরা অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করব। তাহলে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে কি? কর্তব্যের ধারণা। আচ্ছা, কর্তব্য অর্থ কি? কর্তব্য অর্থ কি? কর্তব্য অর্থ হচ্ছে বা কর্তব্য বলতে আমরা বুঝি, কর্তব্য বলতে করণীয় কাজ বোঝায়। কর্তব্য বলতে বোঝায় করণীয় কাজ, তার মানে যা অবশ্যই করতে হবে। তোমরা যারা আছো তারা অবশ্যই নাম রোল কমেন্ট বক্সে লিখে দিবে। কর্তব্য বলতে বোঝায় করণীয় কাজ। আমরা আরেকটুভাবে বলতে পারি বা একটু স্পেসিফিকভাবে বলতে পারি, কর্তব্য হচ্ছে অবশ্যই করণীয় বা পালনীয় কাজ। রাষ্ট্রে বসবাস করতে গিয়ে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগ করতে গিয়ে প্রত্যেক নাগরিককে কিছু দায়িত্ব পালন করতে হয়। আমি আবার বলছি, প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করি। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেই রাষ্ট্রের সার্বিক কল্যাণ আশা করে থাকি। আমরা প্রত্যেকেই চাই রাষ্ট্রের সার্বিক কল্যাণ হোক বা রাষ্ট্রের উন্নয়নমূলক কার্যাবলী পরিচালিত হোক। উন্নয়ন লাভ করা কিন্তু রাষ্ট্রের নাগরিকের অধিকার। এখন রাষ্ট্র যে উন্নয়নমূলক কাজগুলো পরিচালনা করবে, সেই কাজ পরিচালনা করার জন্য অর্থের সংস্থান কোত্থেকে হবে, অর্থের জোগাড় কোত্থেকে হবে? সেই অর্থের জোগাড় করার দায়িত্ব কিন্তু নাগরিকের। আমরা নাগরিকরা কর, নিয়মিত কর এবং খাজনা প্রদান করে রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করি, আর সেই রাজস্ব ভাণ্ডার দিয়ে রাষ্ট্রের উন্নয়নমূলক কার্যাবলী পরিচালিত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা অধিকার লাভ করতে চাই অবশ্যই আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। তাই বলা হয় যে রাষ্ট্র কর্তৃক অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাকেই বলা হয় কর্তব্য। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত কর প্রদান করা, রাষ্ট্রের আইন মেনে চলা, সংবিধান মেনে চলা ইত্যাদি। এসব কিছু হচ্ছে আমাদের নাগরিক কর্তব্য। রাষ্ট্রের সার্বিক উন্নতি নিশ্চিত করতে হলে নাগরিককে অবশ্যই সে সকল কর্তব্য পালন করতে হবে। তাই কর্তব্য হচ্ছে অবশ্যই পালনীয় কাজ। কর্তব্য সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকেঞ্জি বলেছেন, কর্তব্য হলো এমন এক ধরনের বিশেষ কাজ যা আমাদের পালন করা উচিত। কি বলেছেন? কর্তব্য হচ্ছে এমন এক ধরনের বিশেষ কাজ যা আমাদের পালন করা উচিত। তাহলে ম্যাকেঞ্জির সংজ্ঞা থেকে প্রকাশ পাচ্ছে যে কর্তব্য এমন কিছু কার্যাবলী যা আমাদের অবশ্যই পালন করতে হবে এবং যা আমাদের পালন করা উচিত। এরপর কর্তব্য সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি বলেছেন, কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায়। আচ্ছা, হ্যাঁ, লাস্কির সংজ্ঞায় কিন্তু ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের বিষয়টি ফুটে উঠেছে।
কর্তব্য সম্পর্কে যদি আরও একটু স্পেসিফিক সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা অধ্যাপক এসি কাপুরের সংজ্ঞাটা দেখতে পারি। তিনি বলেছেন, আইন দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাই হচ্ছে কর্তব্য। তিনি কিন্তু সেখানে বা তার সংজ্ঞাতে কিন্তু কর্তব্যটাকে স্পেসিফিকভাবে সংজ্ঞায়িত করে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি রাষ্ট্রের ব্যক্তিগত বা নাগরিকের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণ নিশ্চিত করতে হলে অবশ্যই নাগরিককে কর্তব্য পালন করতে হবে। তাহলে কর্তব্য কি? কর্তব্য হচ্ছে রাষ্ট্র করতে গিয়ে নাগরিককে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাই হচ্ছে কর্তব্য। তো আমি আশা করব তোমরা কর্তব্য কি, কর্তব্য কাকে বলে তা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব কর্তব্যের প্রকারভেদে। কর্তব্যের প্রকারভেদে কর্তব্যের প্রকারভেদ। তোমরা যারা প্রথম ক্লাসটি করেছো তারা অবশ্যই দেখেছো, আমরা সেখানে অধিকারের প্রকারভেদ দেখিয়েছিলাম। অধিকারকে কয় ভাগে ভাগ করা যায় বলেছিলাম? অধিকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, নৈতিক অধিকার ও আইনগত অধিকার। ঠিক তেমনি কর্তব্যকেও দুই ভাগে ভাগ করা যায়। কর্তব্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে নৈতিক কর্তব্য, একটি হচ্ছে নৈতিক কর্তব্য, আর একটা হচ্ছে আইনগত কর্তব্য। একটি হচ্ছে নৈতিক কর্তব্য আর একটি হচ্ছে আইনগত কর্তব্য। আচ্ছা, নৈতিক কর্তব্য কাকে বলে? মানুষের নীতি নৈতিকতা বোধ থেকে যে কর্তব্যের সৃষ্টি হয় তাকে বলি হচ্ছে আমরা নৈতিক কর্তব্য। আমি আবার বলছি, ব্যক্তির নীতি নৈতিকতা বোধ থেকে যে কর্তব্যের সৃষ্টি হয় তাকে বলি হচ্ছে আমরা নৈতিক কর্তব্য। যেমন ভিক্ষুককে ভিক্ষা দান, বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য প্রদান, প্রতিবেশীকে সাহায্য করা, শিক্ষককে সম্মান করা, এইসব কর্তব্য হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য। নৈতিক কর্তব্য জন্ম লাভ করে সমাজ থেকে। নৈতিক কর্তব্যের কোনো আইনগত বাধ্যবাধকতা থাকে না। তার মানে কি, নৈতিক কর্তব্য ভঙ্গ করলে কাউকে আইনগত শাস্তি ভোগ করতে হয়। ভিক্ষা না দিই, আমাদের বিরুদ্ধে কি কোনো আইনগত শাস্তি হবে? হবে না। আমরা যদি প্রতিবেশীকে সাহায্য না করি সেক্ষেত্রে কি আমাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে? না, হবে না। সেক্ষেত্রে কি হবে? প্রতিবেশীকে সাহায্য না করলে সেক্ষেত্রে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন হতে হবে। তাই নৈতিক কর্তব্য ভঙ্গকারীকে বা পালন নাকারীকে বা যে পালন করবে না তাকে সামাজিক মানদণ্ডে বিচার করা আমাদের আইনগত কর্তব্য। আইনগত কর্তব্য কাকে বলে? আইনগত কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত, এবং আরোপিত কর্তব্যগুলোকে আমরা আইনগত কর্তব্য বলি। আমি আবার বলছি, রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত ও আরোপিত কর্তব্যকে আমরা আইনগত কর্তব্য বলি। আইনগত কর্তব্যের রাষ্ট্রীয় ভিত্তি আছে বা আইনগত ভিত্তি আছে। তাই যে ব্যক্তি আইনগত কর্তব্য পালন করবে না তাকে অবশ্যই শাস্তি পেতে হবে বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। আইনগত কর্তব্য উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, নিয়মিত কর ও খাজনা প্রদান করা, সংবিধান মেনে চলা ইত্যাদি। এই সকল কিছু হচ্ছে আমাদের আইনগত কর্তব্য। কোনো ব্যক্তি যদি বা কোনো নাগরিক যদি তার আইনগত কর্তব্য পালন না করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। কারণ আইনগত কর্তব্যের আইনি ভিত্তি আছে বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি আছে। আইনগত কর্তব্যকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আইনগত কর্তব্যকে তিনটি ভাগে ভাগ করা হয়। আইনগত কর্তব্যকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সামাজিক কর্তব্য, একটি সামাজিক কর্তব্য, একটি রাজনৈতিক কর্তব্য,
আইনগত কর্তব্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি। আবার আইনগত কর্তব্যকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক। সামাজিক কর্তব্য, মানুষ, আমরা জানি মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। মানুষ সামাজিক জীব, আমরা সবাই জানি মানুষ সামাজিক জীব। অধ্যাপক অ্যারিস্টটল বলেছেন মানুষ স্বভাবতই স্বাভাবিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। তাহলে আমরা সবাই সমাজে কোনো না কোনো সমাজে বসবাস করি, আমরা সমাজেই জন্মগ্রহণ করি, সমাজেই লালিত পালিত হই এবং সেই সমাজেই মৃত্যুবরণ করি। তাই আমরা স্বভাবতই সামাজিক জীব। তাই সামাজিক জীবনটাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খলাপূর্ণ এবং সুন্দর করে গড়ে তুলতে হলে নাগরিককে কিছু সামাজিক কর্তব্য পালন করতে হয়। আমি আবার বলছি, সমাজে সুষ্ঠুভাবে বসবাস করার জন্য, সামাজিক ব্যবস্থাটাকে সুদৃঢ় করার জন্য, সমাজের আর্থসামাজিক উন্নতি নিশ্চিত করার জন্য ব্যক্তিকে কিছু সামাজিক কর্তব্য পালন করতে হয়। সামাজিক জীব হিসেবে আমরা যখন সমাজে বসবাস করি, প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে সমাজে কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গঠন করা এবং তা সুষ্ঠুভাবে তার কার্যাবলী পরিচালনা করা। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদি আয়োজন করা, সেগুলোতে অংশগ্রহণ করা, তারপর পরিবারে সন্তানদেরকে সামাজিক কৃষ্টি, কালচার এই সম্পর্কে শিক্ষা প্রদান করা, সন্তানকে সমাজের উপযোগী করে পর্যাপ্ত সামাজিকীকরণ প্রক্রিয়া নিশ্চিত করা, এসব হচ্ছে সব ব্যক্তির সামাজিক কর্তব্য। এছাড়াও কিছু সমাজসেবামূলক বা সমাজসেবামূলক কর্তব্য নাগরিককে পালন করতে হয়। যেমন আমরা যখন দেখি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীতে এই সামাজিক কর্তব্যগুলো কিন্তু আরও বেশি দেখা যায়। এই যে প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে বা মহামারী চলাকালীন সময়ে অন্যের সাহায্য করাটাই হচ্ছে সমাজসেবামূলক কার্যাবলী। আমরা বর্তমান অবস্থাতে সেটা বেশি দেখতে পাচ্ছি। আমাদের এই কোভিড-19কে রুখতে হলে আমাদের এই সামাজিক কর্তব্যটাকে অবশ্যই পালন করতে হবে, নিজে সচেতন হতে হবে এবং অন্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আচ্ছা, পরে চলে যাচ্ছে আমাদের রাজনৈতিক কর্তব্য। নাগরিক কিন্তু সামাজিক জীবের পাশাপাশি রাজনৈতিক জীব। প্রত্যেক ব্যক্তি প্রথমে সামাজিক জীব, পাশাপাশি সে রাজনৈতিক জীব। রাজনৈতিক জীব হিসেবে, রাজনীতির অংশ হিসেবে প্রত্যেক ব্যক্তির কিছু রাজনৈতিক কর্তব্য থাকে, যার মধ্যে অন্যতম একটি কর্তব্য হচ্ছে যোগ্য প্রার্থী বাছাই করা। আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শাসন কার্যে অংশগ্রহণ করে বা প্রার্থী বাছাইয়ের মধ্য দিয়ে শাসন কার্যে অংশগ্রহণ করে। এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নাগরিক যদি সৎ না হয়, সুবিবেচক না হয়, সেক্ষেত্রে কিন্তু অযোগ্য ব্যক্তি শাসন কার্যে চলে আসবে বা শাসন কার্য অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে। আর অযোগ্য ব্যক্তি কখনোই কিন্তু রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করতে পারে না। তাই রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করার জন্য ব্যক্তিকে অবশ্যই একজন সৎ ও যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। পরের কর্তব্যটি হচ্ছে অর্থনৈতিক কর্তব্য। প্রত্যেক নাগরিকের কিছু অর্থনৈতিক কর্তব্য থাকে, যেমন নিয়মিত কর ও খাজনা প্রদান করা। তারপর সরকারের প্রত্যেক কর্মক্ষম ব্যক্তি সরকারি সকল খাতে যাতে চাকরি লাভের মধ্য দিয়ে রাষ্ট্রের সেবা করা ইত্যাদি হচ্ছে ব্যক্তির অর্থনৈতিক কর্তব্য। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা সরাসরি নাগরিকের কর্তব্য সমূহে চলে যাব। নাগরিককে কী কী কর্তব্য পালন করতে হয় বা প্রত্যেক রাষ্ট্রের উন্নতি নিশ্চিত করার জন্য নাগরিককে কী কী কার্যাবলী পালন করতে হয়। নাগরিকের কর্তব্য সমূহ। একজন নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। এটা হচ্ছে নাগরিকের প্রধান কর্তব্য।
আমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে নাগরিকের প্রধান কর্তব্য কি? নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। আচ্ছা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন সেটা কিভাবে প্রদর্শন করবে বা কিভাবে ব্যক্তি বা নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করবে? রাষ্ট্রের প্রচলিত বিধিবিধান মান্য করে, রাষ্ট্রের আইন কানুন মেনে চলে, বা রাষ্ট্রের সকল যে সিদ্ধান্ত আছে সেগুলো মেনে নিয়ে এবং রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য চরম আত্মত্যাগের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার মধ্য দিয়েই ব্যক্তি নাগরিকের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারবে। আর নাগরিকের প্রতি আনুগত্য প্রদর্শন করা হচ্ছে ব্যক্তির অন্যতম বা ব্যক্তির প্রধান রাষ্ট্রীয় কর্তব্য। তারপরের কর্তব্য কি? প্রচলিত আইন মান্য করা। তারপরের গুরুত্বপূর্ণ কর্তব্য বা নাগরিকের তার পরবর্তী গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা। প্রচলিত আইন মান্য করা। প্রত্যেকটি রাষ্ট্র আইন দ্বারা পরিচালিত হয়। প্রত্যেক রাষ্ট্রেই কিছু নির্দিষ্ট আইন আছে। নাগরিকের অন্যতম একটি প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয় যে সকল প্রচলিত আইন আছে সেগুলো মান্য করা। আইন মান্য করার অন্যতম কারণ হচ্ছে আইন মান্য করলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়, রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। তাই প্রত্যেক ব্যক্তিকে বা প্রত্যেক নাগরিককে রাষ্ট্রীয় আইন মান্য করতে হয়। শুধু নাগরিকে যে আইন মান্য করবে তা না, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিদেশিদেরকেও কিন্তু দেশের প্রচলিত আইন মান্য করতে হয়। তার মানে হচ্ছে বাংলাদেশে যদি কোনো প্রবাসী এসে থাকে বা কোনো দেশের নাগরিক এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকেও বাংলাদেশের আইন কানুন বা প্রচলিত আইন মেনে চলতে হবে। বা আমরা বাংলাদেশের নাগরিকও যদি অন্য কোনো রাষ্ট্রে যাই, সেক্ষেত্রে কিন্তু সেই রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করতে হবে। প্রচলিত আইন মান্য করা ব্যক্তির অন্যতম কর্তব্য। তার পরবর্তী কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান করা। নিয়মিত কর প্রদান করা। আমরা জানি আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের অন্যতম লক্ষ্য বা সরকারের অন্যতম লক্ষ্য। সেই কল্যাণ কিন্তু নিশ্চিত হয় বা সেই কল্যাণমূলক কাজ কিন্তু পরিচালনা করা হয় রাষ্ট্রীয় রাজস্ব খাত থেকে, বা রাষ্ট্রীয় রাজস্ব খাত দ্বারা কিন্তু সেই উন্নয়নমূলক কার্যাবলী পরিচালনা করা হয়। আর সেই রাজস্ব খাত পরিপূর্ণ করি আমরা সাধারণ জনগণ। কীভাবে? নিয়মিত খাজনা ও কর প্রদান করে। তাই রাষ্ট্রের উন্নতি বা রাষ্ট্রের কল্যাণ আশা করলে বা কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে ধাবিত হতে চাইলে অবশ্যই ব্যক্তিকে নিয়মিত কর প্রদান করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা। সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা। ভোটাধিকার ব্যক্তির অন্যতম একটি রাজনৈতিক অধিকার। সেই অধিকার লাভের পরে নাগরিকের অন্যতম কর্তব্য হচ্ছে বা দায়িত্ব হচ্ছে সেই অধিকারটাকে যথাযথভাবে প্রয়োগ করা। আমি একটু আগেই বলেছি, রাষ্ট্রের বা আমরা যদি চাই যে রাষ্ট্রকে আমরা কাঙ্ক্ষিত উন্নতির শিখরে নিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু দরকার আমাদের সুযোগ্য নেতৃত্ব। আর সুযোগ্য নেতৃত্ব তখনই আসবে যখন নাগরিক সততার সাথে তার প্রার্থী বাছাই করবে। তাই নাগরিকের অন্যতম একটি কর্তব্য হচ্ছে সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা এবং তার মধ্য দিয়ে শতযোগ্য ব্যক্তি দ্বারা সরকার গঠন করা। তারপরে সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা। সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা। সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে নাগরিকের অন্যতম একটি
আইনগত কর্তব্য বা নাগরিক কর্তব্য। আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতি একটি রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে নিজে শিক্ষিত হওয়া এবং তার সন্তানদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। শিক্ষিত জনগোষ্ঠী তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে, যার মধ্য দিয়ে সে রাষ্ট্রের উন্নয়ন কার্য বা রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই সন্তানদের শিক্ষা দানের ব্যবস্থা করা হচ্ছে নাগরিকের অন্যতম কর্তব্য। এরপরে রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রের সেবা করা। এরপরে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে রাষ্ট্রের সেবা করা। আচ্ছা, রাষ্ট্রের সেবা করা নাগরিকের অন্যতম একটি দায়িত্ব। রাষ্ট্রের সেবা আমরা কীভাবে করতে পারি? রাষ্ট্রের অধীনে চাকরি লাভ করে বা চাকরি গ্রহণ করে রাষ্ট্রের সেবা করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীতে রাষ্ট্রের জনগণের সেবা করে রাষ্ট্রের উন্নতি বা রাষ্ট্রের যে অবকাঠামোগত ক্ষতি হয় সেই ক্ষতিগুলো পুষিয়ে নিয়ে, যেমন ধরো এখন প্রাকৃতিক দুর্যোগ দেখা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্প দেখা দিল রাষ্ট্রে, সেক্ষেত্রে কি হবে? রাষ্ট্রের অবকাঠামো ভেঙে যাবে। সেই ভঙ্গুর অবকাঠামো পুনরায় গড়ে তোলাটা নাগরিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এছাড়া যখন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি আসে, তখন নিজের সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা গড়ে তোলা বা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঝাঁপিয়ে পড়াটাও হচ্ছে রাষ্ট্রের প্রতি সেবার অন্যতম একটি উদাহরণ। আর রাষ্ট্রের সেবা করা নাগরিকের অন্যতম একটি কর্তব্য। এরপরে সংবিধান মান্য করা। সংবিধান মান্য করা। আমরা জানি সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মূল দলিল। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে বা রাষ্ট্রের কোন বিভাগের ক্ষমতা কতটুকু হবে তা সব কিছু সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। নাগরিকের অন্যতম কর্তব্য হচ্ছে সংবিধান অনুযায়ী বা সংবিধান মেনে চলা এবং সংবিধান মোতাবেক যে সকল বিধিনিষেধ আছে সেগুলো যথাযথভাবে পালন করাই হচ্ছে ব্যক্তির অন্যতম কর্তব্য। এরপরে পরিবারের প্রতি কর্তব্য। পরিবারের প্রতি কর্তব্য। পরিবারের প্রতিও প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য থাকে। পরিবারের প্রতি কর্তব্য হচ্ছে নাগরিকের অন্যতম কর্তব্য। সেক্ষেত্রে নাগরিককে কী করতে হবে? সন্তান সন্ততি লালন পালন, তাদের শিক্ষাদান, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ এবং পারিবারিক ঐতিহ্য রক্ষা করা ইত্যাদি হচ্ছে নাগরিকের পরিবারের প্রতি কর্তব্য সমূহ। এরপরে আসে পরিবারের প্রতি কর্তব্য শেষ করে নাগরিকের ওপর বর্তায় সামাজিক কর্তব্য। তাহলে তারপরে আসছে আমাদের সমাজের প্রতি কর্তব্য। সামাজিক ঐতিহ্য সংরক্ষণ করা, সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যাবলী পরিচালনা করা এবং সমাজের যে আর্থসামাজিক অবকাঠামো আছে তা নিশ্চিত করা হচ্ছে নাগরিকের অন্যতম কর্তব্য। আচ্ছা, আমি নিচে লিখছি না, 10 নম্বর আরেকটা শুধু আমরা আলোচনা করব, সেটা আমি উপরে লিখে দিচ্ছি। মুছলাম না, উপরে লিখে দিচ্ছি। সর্বশেষ কর্তব্য যেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কর্তব্য। আন্তর্জাতিক ক্ষেত্রে কর্তব্য। আমরা জানি, আমরা এর আগেও পড়েছি, বিশ্বায়ন পড়েছিলাম, মনে আছে? মনে থাকার কথা। বিশ্বায়নের কারণে, বিশ্বায়নের প্রভাবে আজকে সমগ্র বিশ্ব একটি বিশ্বগ্রামে রূপান্তরিত হয়ে গেছে। এখন নাগরিক শুধু দেশের নাগরিক না, ব্যক্তি শুধু দেশের নাগরিক না, সে কিন্তু এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও চলে গেছে। তাই আন্তর্জাতিক এই বিশ্বগ্রামে বসবাস করতে গিয়ে বা হচ্ছে
এই আন্তর্জাতিক পরিমণ্ডলে বসবাস করতে গিয়ে ব্যক্তিকে কিছু আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু কর্তব্য পালন করতে হয়। তার মধ্যে কি প্রথমত হচ্ছে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে কাজ করা নাগরিকের অন্যতম একটি কর্তব্য। এরপর বিভিন্ন প্রকার সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা করা হচ্ছে নাগরিকের অন্যতম কর্তব্য। তাহলে এই সকল কর্তব্য ছিল রাষ্ট্রের নাগরিকের কর্তব্যসমূহ। এগুলোকে সাধারণত আইনগত কর্তব্যের মধ্যেই পড়ে, কারণ যে কোনো একটি কর্তব্য ভঙ্গ করলে ব্যক্তিকে হচ্ছে বা যে কোনো একটি কর্তব্য পালন না করলে ব্যক্তিকে শাস্তি পেতে হবে। এখন আমরা চলে যাব, আমরা সংক্ষেপে আলোচনা করে দেব আমাদের সর্বশেষ আলোচ্য বিষয়, সেটা হচ্ছে অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক। আমরা প্রথম ক্লাসে অধিকার সম্পর্কে পড়েছিলাম, আমরা আজকে কর্তব্য নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি অধিকারের সাথে কর্তব্য সম্পর্ক যুক্ত। তাহলে চলে যাচ্ছি আমাদের সর্বশেষ আলোচ্য বিষয়, অধিকার ও কর্তব্যের সম্পর্ক। অধিকার ও কর্তব্যের সম্পর্ক আমরা একটু মনে করে দেখি তো। কর্তব্যের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা কি পড়েছিলাম? কর্তব্যের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা কি পড়েছিলাম? বলেছি যে রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করতে গিয়ে ব্যক্তিকে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাই হচ্ছে কর্তব্য। তাহলে কি দেখা যাচ্ছে, অধিকার ভোগ করতে হলে অবশ্যই ব্যক্তিকে কর্তব্য পালন করতে হবে। আমরা অধিকার যখন আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে অধিকার শর্তহীন নয়, অধিকার ভোগ করতে হলে অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, বলা যায় একই মুদ্রার এপিঠ ওপিঠ, একজনের অধিকার আরেকজনের কর্তব্য। যেমন রাস্তা দিয়ে চলাচল করার অধিকার কিন্তু আমাদের সবার আছে না? সবাই কিন্তু আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারি। এখন আমার রাস্তা দিয়ে চলাচল করার অধিকার আছে, অন্য একজনেরও কিন্তু সেই অধিকার আছে। তাই আমি যখন রাস্তা দিয়ে চলবো তখন আরেকজন যাতে রাস্তা দিয়ে চলতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু হচ্ছে আমার কর্তব্য। একজনের অধিকার আরেকজনের কর্তব্য। আমি আবার বলছি, একজনের অধিকার আরেকজনের কর্তব্য। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া আমার কর্তব্য, ভিক্ষুকের আবার ভিক্ষা লাভ করা হচ্ছে তার অধিকার। তাহলে অধিকার হচ্ছে একই মুদ্রার এপিঠ ওপিঠ, তাই অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। তাহলে সম্পর্কের মধ্যে আমরা প্রথমেই দেখতে পারি একই বিষয়ের দুটি দিক। অধিকার ও কর্তব্য হচ্ছে একই বিষয়ের দুটি দিক। অধিকার ও কর্তব্য হচ্ছে একই বিষয়ের দুটি দিক। যেমনটি বলেছি যে অধিকার হচ্ছে শর্তহীন নয়, অধিকারের সাথে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এই শর্তগুলোই হচ্ছে কিছু দায়িত্ব পালন করা, এই দায়িত্বগুলোই হচ্ছে আমাদের কর্তব্য। তাই একই বিষয়ের দুটি দিক হচ্ছে অধিকার ও কর্তব্য। ব্যক্তির ভোটাধিকার যেমন একজন নাগরিকের অধিকার, তেমনি তার কর্তব্য হচ্ছে এই অধিকার লাভের পরে শত যোগ্য প্রার্থী নির্বাচন করা। আমি আবার বলছি, ভোটাধিকার যেমন একজন ব্যক্তির অধিকার, এই অধিকার লাভের পরে বা অধিকার লাভের পর ব্যক্তির কর্তব্য হচ্ছে সেই অধিকার দিয়ে বা সেই ভোটিং পাওয়ার দিয়ে একজন শত যোগ্য প্রার্থী নির্বাচন করা। তাই অধিকার হচ্ছে একই বিষয়ের দুটি দিক। তারপরেটা হচ্ছে পারস্পরিক সীমাবদ্ধতা। কর্তব্য অধিকারকে সীমাবদ্ধ করে দেয়। অধিকার ও কর্তব্য পরস্পর দ্বারা সীমাবদ্ধ। অধিকারকে যদি সীমাবদ্ধ করা না হয় তাহলে সেই অধিকার হয় না, সেটা হয়ে যায় স্বেচ্ছাচারিতা। ঠিক যেমন কিছুক্ষণ আগে বললাম আমি যে আমার রাস্তা দিয়ে চলার অধিকার আছে, রাস্তায় গিয়ে চলাচল করতে গিয়ে কিন্তু আমার অধিকার নেই আরেকজনের পথ রুখে দাঁড়ানো। আমার যেমন চলাচলের অধিকার আছে, আরেকজনের চলাচল করতে দেওয়াটাও হচ্ছে আমার কর্তব্য। তাই অধিকারকে কর্তব্য দ্বারা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি উৎপত্তিগত সম্পর্ক।
আচ্ছা, অধিকার ও কর্তব্য উভয়ই সমাজ থেকে উৎপত্তি লাভ করেছে এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিও প্রাপ্ত হয়েছে। তাই উৎপত্তিগত দিক থেকে দুটোর মধ্যে গভীর সম্পর্ক আছে এবং স্বীকৃতির দিক থেকেও তাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উভয়ই সর্বজনীন। উভয়ই সর্বজনীন। সর্বজনীন মানে কি? সবার জন্য সমান। অধিকার ও কর্তব্য একটি রাষ্ট্রের কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগণের জন্য সীমাবদ্ধ না। রাষ্ট্রের সকল নাগরিকের জন্য অধিকার যেমন একই, ঠিক তেমনি রাষ্ট্রের সকল নাগরিকের জন্য কর্তব্য একই। কেউ হয়তোবা দরিদ্র বা কেউ হয়তোবা ধনী। ধনী দরিদ্র এই ভেদাভেদে কারো অধিকার ও কর্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। একটি রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিক একই অধিকার ভোগ করবে এবং একই কর্তব্য পালন করবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়সমূহ বা আমাদের আজকে আলোচ্য সূচি। আমি আশা করব আজকের শ্রেণী কার্যক্রম থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।